বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 10-এর ছাত্রছাত্রী রয়েছো, আজকের এই বাংলার ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সকলের জন্যই। ক্লাস 10-এর বাংলার সিলেবাসে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাকরণের অংশটি রয়েছে সেটি হচ্ছে সমাস। অনেকেই সমাস ব্যাপারটি বুঝতে পারো না। আজকের এই ক্লাসটি সেই জন্যই নেওয়া। সমাস ব্যাপারটিকে সম্পূর্ণ আলোচনা করব আজকের ভিডিওতে। তোমরা যদি আজকের ক্লাসটি পুরোটি দেখো, আশা করছি সমাস সম্পর্কে তোমাদের মনে কোনো প্রকার আর প্রশ্ন থাকবে না। চলে আসি প্রথমেই ভূমিকা স্বরূপ সমাসের গুরুত্বপূর্ণ অংশগুলি বুঝে নেব। এখানে বলে রাখি, আমি নোটস ভিত্তিক আলোচনা করছি যাতে তোমরা খাতায় এই অংশগুলিকে লিখে নিতে পারো, যাতে তোমাদের কাছে সারা জীবন এই অংশগুলি থেকে যায়। সমাস সম্পর্কে আর কোনো কিছু তোমাদের যেন জানার বাকি না থাকে। প্রথমেই ভূমিকা অংশে আলোচনা করে নেব। না, সমাস বিষয়টা কি? না, সমাস কথাটার অর্থ হচ্ছে সংক্ষেপ করা বা সংক্ষেপকরণ, অর্থাৎ বড় কথাকে ছোট করে বলা। না, কীরকম? না, কথা বলার সময় সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক সময় অনেক বড় কথাকে আমরা ছোট করে বলি বা সংক্ষেপে বলি। দীর্ঘ বাক্যকে এই যে সংক্ষেপ করা বা এই যে সংক্ষেপ করার পদ্ধতি, এটাই হচ্ছে সমাস। আমাদের কথা বলার সময় আমরা যে বাক্যগুলো ব্যবহার করি, এমন অনেক পরিস্থিতি চলে আসে যেখানে আমরা অনেক বড় বড় বাক্য ব্যবহার করতে পারবো না, বা যদি অনেক বড় বড় বাক্য ব্যবহার করি তাহলে কথা বলার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। বাক্যের মধ্যে বা কথা বলার মধ্যে এই সৌন্দর্য সৃষ্টি করার জন্যই অনেক সময় দীর্ঘ বাক্যকে বা দীর্ঘ পদগুচ্ছকে আমরা ছোট করে নিই, সংক্ষেপ করে নিই। এই যে ছোট করা বা সংক্ষেপ করা, এই প্রসেসটাই হচ্ছে সমাস। অর্থাৎ সমাস হলো সংক্ষেপকরণ বা বড় কথাকে ছোট করার একটা পদ্ধতি। আশা করছি তোমাদের কাছে কিছুটা বোঝাতে পারলাম যে সমাস বিষয়টা কি। না, সমাস কথাটার অর্থ হচ্ছে সংক্ষেপ করা। উদাহরণস্বরূপ আমি একটা অংশ তুলে ধরছি। যদি বলি যে আমাকে একটি সিংহ চিহ্নিত আসন দাও, এই কথাটা শুনতেই একটা কেমন লাগছে? মনে হচ্ছে এই কথাটা কিছুটা অগোছালো বা কথাটার মধ্যে সৌন্দর্য বোধ নেই। আমাকে একটি সিংহ চিহ্নিত আসন দাও, এই কথাটা বড় করে বলা কথা, এই কথাটা শুনতে অতটা ভালো লাগছে না। কিন্তু এই কথাটিকে আমি যদি বলি অন্যভাবে, যে আমাকে একটি সিংহাসন দাও, এই কথাটি এবার শুনতে ভালো লাগছে। এখানে আমি কি এমন চেঞ্জ করলাম আগের কথাটির থেকে এই কথাটিকে চেঞ্জ করতে? না, আগে বলেছিলাম সিংহ চিহ্নিত আসন দাও, এখানে আমি বললাম আমাকে সিংহাসন দাও। অর্থাৎ সিংহ চিহ্নিত আসন, এত বড় কথাটাকে আমি ছোট করে আনলাম সিংহাসন। এখানে আমি সমাস করলাম। এইভাবেই আমরা কথা বলার সময় সব ক্ষেত্রেই এই সমাসের ব্যবহার আমরা করি। সমাসের ব্যবহার আমরা অহরহই করি, প্রচুর ইউজ করি। বড় কথাকে আমরা সংক্ষেপে বলি। এই যে প্রসেস, এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাই হচ্ছে সমাস। সমাসের যদি আমরা ইংরাজি প্রতিশব্দ খুঁজি, সেটা হচ্ছে কম্পাউন্ডস। সমাসকে ইংরাজিতে বলা হয় কম্পাউন্ডস। এরপর যদি সংজ্ঞায় আসি, না সমাসের সংজ্ঞা কি দাঁড়ায়? না, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদ মিলে এক পদে পরিণত হলে সেই প্রসেসটাকে আমরা সমাস বলি। এইখানে বিষয়টা বোঝার আছে যে দুই বা ততোধিক পদ, যে কোনো পদই যদি আমরা বসাই এবং সেটাকে যদি সংক্ষেপ করতে যাই, সেটাকে কি সমাস বলা হবে? না, কখনোই বলা হবে না। যদি বলি রাম স্কুলে যায়, এই কথাটাকে সমাস করো, না, এই কথার সমাস হবে না, কোনো দিন সম্ভব নয়। কারণ এখানে যে পদগুলি ইউজ হয়েছে, রাম স্কুলে যায়, এই পদগুলির মধ্যে কোনো প্রকার অর্থ সম্পর্ক নেই। তাহলে সমাস করতে হলে আমাকে এমন পদগুচ্ছ নিতে হবে যেই পদগুচ্ছগুলির মধ্যে প্রত্যেকটির সাথে প্রত্যেকটির একটি অর্থ সম্পর্ক আছে, অর্থাৎ অর্থগত কিছু না কিছু একটা মিল আছে তাদের মধ্যে। তাহলে সমাসের সংজ্ঞায় কি দাঁড়াচ্ছে? না, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদ মিলে এক পদে পরিণত হলে সেই প্রসেসটাকে আমরা সমাস বলবো। এই এক পদে পরিণত হওয়ার প্রসেসটা সমাস।
সমাস শব্দের সাধারণ অর্থ কী? না, সমাস শব্দের সাধারণ অর্থ হচ্ছে সংক্ষেপ। এরপর সব সময় যে এক পদে পরিণত হয়েই সমাস হবে এমন কিন্তু নয়, এর ব্যতিক্রম আছে। অর্থাৎ এক পদে পরিণত না হয়েও কিন্তু সমাস হতে পারে, সেক্ষেত্রে হাইফেন দিয়ে বোঝানো হবে না। এগুলিকে বহুপদ সমাস বলে। বহুপদ সমাসের ইউজ আমাদের বাংলা ব্যাকরণে খুব কম। যেমন স্বর্গ, মর্ত্য, পাতাল, এখানে অনেক কটা পদ সমাস হচ্ছে কিন্তু এক পদে পরিণত হলো না, অর্থাৎ খুব ছোট আকার আমরা দিতে পারলাম না। এগুলিকে হাইফেন দিয়ে বোঝানো যাবে। যদি বলি কাম, ক্রোধ, লোভ, মোহ, এগুলিকে হাইফেন দিয়ে আমরা বোঝাতে পারবো। এখানে আমরা এক পদে পরিণত করতে পারবো না। এই সমাসগুলি হচ্ছে বহুপদ সমাস। অর্থাৎ আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি যে পরপর অবস্থিত কতকগুলি অর্থ সম্পর্কযুক্ত পদ যদি ছোট হয়ে বা সংক্ষেপ হয়ে এক পদে পরিণত হয়, সেই প্রসেসটাকে আমরা বলবো সমাস। পদগুলির মধ্যে অবশ্যই অর্থ সম্পর্ক থাকতে হবে, যে কোনো পদ বসিয়ে দিলেই সেটা সমাস করা যাবে না। আরেকটি বিষয় যে সব সময়তেই যে পদ এক পদে পরিণত হবে বা সমাস হলেই যে এক পদে পরিণত হবে এমন নয়, তার ব্যতিক্রমও কিন্তু লক্ষ্য করা গেছে বা আছে। সেক্ষেত্রে হাইফেন ইউজ করে সমাসকে বোঝানো যেতে পারে, যেখানে অনেকগুলো পদকে এক পদে পরিণত করা গেল না কিন্তু সমাস হলো। এরপর চলে আসি সমাস শব্দটিকে ভাঙলে কী পাওয়া যায়, না এর প্রকৃতি প্রত্যয় কী পাওয়া যায়, অর্থাৎ সমাস শব্দটি এসেছে কোথা থেকে। না সম, অস আর অ বা ঘঞ্চিয়, এই তিনটে টুকরো থেকেই সমাস শব্দটির তৈরি। সমটা হচ্ছে উপসর্গ, সম উপসর্গর সাথে অস ধাতু, ধাতু মানে ক্রিয়ার যে রুট বা ক্রিয়ার যে আসল রূপ, একদম রুট, মূল, সেই ক্রিয়ার মূলকেই বলা হয় ধাতু। তাহলে সম উপসর্গের সাথে অস ধাতুর সাথে অ বা ঘঞ্চিয় প্রত্যয় যোগে যে রূপ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সমাস। এরপর সমাস আর সন্ধির মধ্যে কিছু পার্থক্য আছে। অনেকেই তোমাদের মনে হতে পারে যে সমাস সংক্ষেপ রূপ করে, অর্থাৎ বড় কথাকে ছোট করে, সন্ধিও তো তাই করে। তাহলে দুটোর মধ্যে কি পার্থক্য? না অনেক পার্থক্য আছে। না সন্ধি হচ্ছে পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক ধ্বনির মিলন, আর সমাস হচ্ছে পাশাপাশি অবস্থিত অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদীকরণ। ধ্বনি আর পদ এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। অ হচ্ছে ধ্বনি আর পদ, আম হচ্ছে এখানে শব্দ আর আমের হলো পদ। এখানে আমি আশা করছি বুঝিয়ে দিতে পারলাম যে পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনি যদি মিশে যায় সেক্ষেত্রে সেটা হবে এখানে সন্ধির রূপ, আর যদি এক পদে পরিণত হয় অনেকগুলি পদ, অর্থ সম্পর্কযুক্ত পদ, সেটা হবে সমাস। আর কি না সন্ধির ক্ষেত্রে বিভক্তি চিহ্ন লোপ পাবে না, অর্থাৎ বিভক্তি যেমন ছিল থেকে যাবে। এখানে উদাহরণ দিয়ে দেখানো হয়েছে বাচস্পতি, না এখানে বাচ, এখানে চ, এর বিভক্তি এখানে রয়েছে, সেই এর বিভক্তি সন্ধি হয়ে যাওয়ার পরেও কিন্তু আছে। কিন্তু সমাসের ক্ষেত্রে অবশ্যই বিভক্তি লোপ পাবে, অর্থাৎ অনেকগুলো পদ এক পদীকরণ যখন হচ্ছে, অনেকগুলো পদের যখন সংক্ষেপ রূপ হচ্ছে, সমাস হচ্ছে, সমাস হয়ে যাওয়ার পর ওই অনেকগুলো পদের মধ্যে যদি বিভক্তি থেকে থাকে সেই বিভক্তি চিহ্নটা কিন্তু সমাস হয়ে যাওয়ার পর উড়ে যাবে, আর থাকবে না। যেমন রথকে দেখা, রথ দেখা, রথকে, এ বিভক্তি এখানে ছিল, এই এ বিভক্তি সমাস হয়ে যাওয়ার পর আর রইল না বা থাকতে পারল না। পরের সন্ধিবদ্ধ হয়ে যাওয়ার পরেও প্রত্যেকটি শব্দের বা পদের অর্থ অক্ষুণ্ণ থাকে, অর্থাৎ সন্ধি হয়ে যাওয়ার পরেও প্রত্যেকটি পৃথক পৃথক যে পদ তাদের অর্থ থাকে। কিন্তু সমাসের ক্ষেত্রে একবার সমাস হয়ে যাওয়ার পর প্রত্যেকটি পৃথক পৃথক পদের, অর্থাৎ যে কটা পদ মিলে বা সংক্ষেপ হয়ে সমাস হলো তাদের আর নিজস্ব অর্থ থাকে না, নিজস্ব অর্থ ভ্যানিশ হয়ে যায়। যেমন বিনা পানিতে যাহার, বিনা পানি, এই বিনা পানি শব্দের অর্থ আলাদা, কিন্তু বিনা পানিতে যাহার এদের অর্থ আলাদা ছিল,
ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সেটা সমাস হলো। বিনা পানিতে যাহার যখনই আমরা সমাস করে দিলাম, সংক্ষেপ করে দিলাম বিনা পানি, তখনই কিন্তু এই বিনা পানিতে যাহার এই পদগুলোর পৃথক পৃথক অর্থ আর কিন্তু অক্ষুণ্ণ রইল না ওই বিনা পানিতে গিয়ে। অর্থাৎ বিনা পানি এই সমাসবদ্ধ যে রূপ দাঁড়ালো, সেখানে কিন্তু বিনা শব্দের যে অর্থ, পানি শব্দের যে অর্থ, সেই অর্থ কিন্তু ওখানে বজায় নেই। চলে আসি এরপর সমাসের উপকরণ। না, একাধিক অর্থ সম্পর্কযুক্ত কতকগুলি পদ একত্রিত হয়ে সমাস হওয়ার সময় কতকগুলি উপাদান তৈরি হয়। কীরকম? না, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য তৈরি হয়। না, সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে পূর্ণাঙ্গ বাক্য পাওয়া যায় তাকেই আমরা বলবো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। যেমন পঙ্কজ, এটা একটা সমাসবদ্ধ পদ, একে যদি ভাঙা হয় কি পাবো? না, পাকে জন্মায় যে, এটাই ব্যাস বাক্য। অর্থাৎ সমাসবদ্ধ পদকে আমরা যদি ব্যাখ্যা করতে যাই, বিশ্লেষণ করতে যাই বা আগের সেই রূপে ফিরিয়ে আনতে যাই, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে ব্যাস বাক্য। অর্থাৎ অনেকগুলো পদ জুড়ে, অর্থাৎ অনেকগুলো পদকে নিয়ে যে বড় বাক্য, সেই বড় বাক্যকে বা বড় শব্দবন্ধকে বা বড় পদগুচ্ছকে যখন আমরা ছোট করছি, সমাস হলো। সেই ছোট সমাসকে ধরে আমরা যখন আবার সেই পুনরায় আগেকার সেই বড় বাক্যে ফিরে যাব, সেটা হয়ে গেল ব্যাস বাক্য। এখানে ব্যাস কথার অর্থ হচ্ছে ব্যাখ্যা, ব্যাখ্যা করা বা বিশ্লেষণ। এরপর আরেকটি জিনিস আছে সমস্যমান পদ। না, যেসব পদ মিলে সমাসবদ্ধ পদ তৈরি হয় তাদের প্রত্যেকটাকে বলা হয় সমস্যমান পদ। অর্থাৎ দশ আনন যাহার, দশানন, এটা হয়ে গেল সমাসবদ্ধ রূপ। কিন্তু এই দশানন সমাসবদ্ধ রূপ হওয়ার আগে যে পদগুলো মিলে এই সমাসটা হলো, অর্থাৎ দশ, আনন, যাহার, এই প্রত্যেকটা পদ হচ্ছে সমস্যমান পদ। পরের আছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। দুই বা ততোধিক অর্থ সম্পর্কযুক্ত পদ মিলে যে সংক্ষিপ্ত পদ বা সংক্ষিপ্ত রূপ বা সমাস তৈরি করে তাকে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ বলে। যেমন পথে চলা, পথ চলা, দশ আনন যাহার, দশানন, এই যে শেষ রূপটা পেলাম, অর্থাৎ সংক্ষিপ্ত রূপটা পেলাম আমরা, এই সংক্ষিপ্ত রূপটা হচ্ছে সমাস। এটাকে আমরা সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ বলবো। এই দুটো বিষয় কিন্তু অনেকেরই গুলিয়ে যায়, সমস্যমান পদ কোনটা আর সমস্ত পদ কোনটা। না, সমাস হয়ে যাওয়ার পর যে সংক্ষিপ্ত রূপটা পাওয়া যায় সেটা হচ্ছে সমস্ত পদ, আর সমাস হওয়ার আগে যে ব্যাস বাক্য পাওয়া যায় সেই ব্যাস বাক্যের প্রত্যেকটা বা প্রত্যেকটা শব্দকে বা পদকে আমরা বলবো সমস্যমান পদ। চলে আসি এরপর পূর্বপদ। ব্যাস বাক্যের অন্তর্গত প্রথম অংশের পদটিকে আমরা বলবো পূর্বপদ। যেমন অর্থের গৌরব, অর্থ গৌরব, এই অর্থ হলো এখানে পূর্বপদ আর গৌরব হলো পরপদ। পরপদ ব্যাস বাক্যের অন্তর্গত শেষ পদটিকে পরপদ বলবো। অনেক সময় মধ্যপদও ব্যাস বাক্যের মধ্যে থাকতে পারে। এরপর আমরা একটি ছকের সাহায্যে এই ব্যাপারটাকে গোটাটা বুঝে নেব। না, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এটা হচ্ছে সমাসবদ্ধ রূপ বা সমস্ত পদ। সিংহ হচ্ছে পূর্বপদ, চিহ্নিত হচ্ছে মধ্যপদ, আসন হচ্ছে পরপদ। এই সবকটা মিলে সিংহ চিহ্নিত আসন, এটা হলো ব্যাস বাক্য। তাহলে কি দাঁড়ালো যে পূর্বপদ, মধ্যপদ, পরপদ, এই প্রত্যেকটি পদ এক একটি সমস্যমান পদ। ব্যাস বাক্যের প্রত্যেকটি পদই আসলে একটি একটি সমস্যমান পদ। এরপর চলে আসি সমাসের শ্রেণী বিভাগ। সমাস কত প্রকার? না, সংস্কৃত ব্যাকরণে আমরা পাই সমাস 4 প্রকার: দ্বন্দ্ব, তৎপুরুষ, অব্যয়ীভাব আর বহুব্রীহি। কিন্তু বাংলা ব্যাকরণে আমরা 9 প্রকার সমাসের কথা পাচ্ছি। বাংলা ব্যাকরণের সমাস 9 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারায় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ীভাব, নিত্য, অলুক বা অলোপ সমাস আর বাক্যাশ্রয়ী। এই 9 প্রকার সমাস নিয়েই আমাদের আলোচনা হবে। দ্বন্দ্ব সমাস, কর্মধারায় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ীভাব, নিত্য, অলোপ এবং বাক্যাশ্রয়ী।
চলে আসি এরপর আমাদের প্রথম যে সমাস, দ্বন্দ্ব সমাস, এই সমাসের আলোচনায়। প্রথমেই জেনে নেব দ্বন্দ্ব কথার সাধারণ অর্থ কী। না, দ্বন্দ্ব কথার সাধারণ অর্থ হচ্ছে বিবাদ, কিন্তু ব্যাকরণে দ্বন্দ্ব কথার অর্থ হচ্ছে যোগ বা মিলন। সংজ্ঞা কী দাঁড়াবে দ্বন্দ্ব সমাসের? না, পূর্বপদ ও পরপদ কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হলে এবং সমাস নিষ্পন্ন হয়ে যাওয়ার পর উভয় পদের অর্থ সমানভাবে প্রাধান্য পেলে সেই সমাসকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো। আমরা একটু আগেই পড়লাম যে ব্যাস বাক্যের প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ, শেষের পদটিকে বলা হয় পরপদ। পূর্বপদ পরপদ রয়েছে এবং সাথে আছে একটি সংযোজক অব্যয়, জুড়ে দেওয়ার মতো একটি অব্যয়। আর সমাস হয়ে যাওয়ার পর দুটো পদেরই অর্থ প্রাধান্য পেয়ে যাচ্ছে, অর্থাৎ পূর্বপদের এবং পরপদের অর্থ সমাস হয়ে যাওয়ার পরে সমানভাবে প্রাধান্য পাচ্ছে, গুরুত্ব পাচ্ছে। এই ধরনের সমাসটিকে আমরা নাম দেব দ্বন্দ্ব সমাস। এখানে উদাহরণ, মাতা ও পিতা, মাতা পিতা, এই ওটা হচ্ছে ওই সংযোজক অব্যয়। জল ও কাদা, জল কাদা, এই ধরনের যে রূপ, এই রূপটিকে আমরা বলবো দ্বন্দ্ব সমাসের রূপ। এখানে দ্বন্দ্ব সমাস 14 প্রকার আমরা পাবো। 14 প্রকার নিয়ে আমরা একটু একটু করে আলোচনা করব, যে কটা আমাদের প্রয়োজন। প্রথম আসছে সমার্থক দ্বন্দ্ব। না, পূর্বপদ ও পরপদ যখন একই অর্থ বা সমার্থক অর্থ তৈরি করে সেটাকে আমরা সমার্থক দ্বন্দ্ব বলবো। যেমন হাট ও বাজার, হাট বাজার, এখানে দুটো পদেরই অর্থ একই। হাট বলতেও যা বুঝি, বাজার বলতেও আমরা তাই বুঝি, তাই হাট বাজার এখানে একই অর্থ নিয়ে আসছে, তাই এটি সমার্থক দ্বন্দ্ব। চলে আসছি পরের, একশেষ দ্বন্দ্ব। না, পূর্বপদ ও পরপদ মিলে যখন একটিমাত্র পদ তৈরি করে, সর্বনাম পদ, তাকে একশেষ দ্বন্দ্ব বলে। যেমন সে ও তুমি, তোমরা, তুমি ও আমি, আমরা, এখানে সর্বনাম পদ তৈরি হবে। একশেষ দ্বন্দ্বে তোমরা এটা বুঝে নেবে যে সর্বনাম পদ তৈরি হবে। না, এখানে সে ও তুমি, তোমরা, সর্বনাম পদ তৈরি হচ্ছে। পূর্বপদ ও পরপদ মিলে যখন একটি মাত্র পদ তৈরি করছে, এই ধরনের বোঝাচ্ছে, অর্থাৎ বহু বচনের দিকে যাচ্ছে। আমরা, তোমরা, এগুলো সবই এই একশেষ দ্বন্দ্বের উদাহরণ। বহুপদ দ্বন্দ্ব। না, দুই বা ততোধিক পদের মিলনে দ্বন্দ্ব সমাস হলে তখন তাকে বহুপদ বলবো। যেমন স্বর্গ মর্ত ও পাতাল, স্বর্গ মর্ত পাতাল, এটিকে বহুপদ সমাস বা বহুপদ দ্বন্দ্ব বলা হচ্ছে। সহচর অর্থ দোতনা, এটি পরীক্ষায় খুব পড়ে। না, পূর্বপদ ও পরপদ দুটি পদ যখন একই রকম অর্থ থেকে নিষ্পন্ন হয় তাদেরকে সহচর অর্থ দোতনা বলবো। যেমন গোফ ও দাড়ি, গোপ দাড়ি, দেহ ও মন, দেহ মন, এখানে সহচর অর্থ প্রকাশ পাচ্ছে। মানে পূর্বপদ গোফ এবং দাড়ি একই রকম বিষয় থেকে তারা তৈরি। দেহ ও মন, পূর্বপদ পরপদ একই রকম বিষয় থেকে তৈরি, দেহের মধ্যেই মনের অবস্থান। এটি হচ্ছে সহচর অর্থ দোতনা। এরপর সমার্থক শব্দ এবং সহচর অর্থ দোতনা, এদের মধ্যে কি পার্থক্য? না, সমার্থক দ্বন্দ্বে দুটি পদের অর্থ হবে একই। হাট ও বাজার, হাট বাজার, হাট বলতে যা বুঝি, বাজার বলতে তাই বুঝি, এটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। আর সহচর অর্থ দোতনা আলাদা জিনিস। না, এখানে সহচর অর্থ দোতনায় দুটি পদের অর্থ সমান নয়, দুটি পদের অর্থ এক নয়, দুটি পদ এসেছে একই জায়গা থেকে। এইটি বুঝে নিতে হবে যে সহচর অর্থ দোতনা আর সমার্থক যে দ্বন্দ্ব, এই দুটোর মধ্যে পার্থক্য কী। না, সমার্থক দ্বন্দ্বে পূর্বপদ পরপদ আসছে একই অর্থ তৈরি করছে। হাট বলতে যা বুঝি, বাজার বলতেও তাই বুঝি, তাই হাট বাজার, এখানে হচ্ছে সমার্থক শব্দ বা সমার্থক এখানে দ্বন্দ্ব। সহচর অর্থ দোতনায় কী হবে? না, পূর্বপদ পরপদ দুটি পদ, তাদের মানে এক নয়, দুটো পদের অর্থ কিন্তু এক নয়, আলাদা আলাদা। দুটি পদ এসেছে একটি জায়গা থেকে, একই জায়গা থেকে। দেহ ও মন, দেহ মন, দেহের মধ্যেই মনের অবস্থান, দুটি পদ এসেছে এক জায়গা থেকে, এটি হচ্ছে পার্থক্য। এরপর আসি প্রতিচর অর্থ দোতনা।
না দুটি পদ যখন একে অপরের বিপরীত অর্থ প্রকাশ করছে সেটাকে বলেছে প্রতিচর অর্থ দোতনা। যেমন গুরু ও শিষ্য, গুরু শিষ্য, পাপ ও পুণ্য, পাপ পুণ্য। অনুচর অর্থ দোতনা, দুটি পদ যখন একে অপরের পরিপূরক তাকে বলবো অনুচর অর্থ দোতনা। অনুচর মানে একটি ছাড়া অপরটি বেমানান। যেমন চেয়ার ও টেবিল, চেয়ার টেবিল, কাপ ও ডিশ, কাপ ডিশ, একটি ছাড়া অপরটির কোনো মানে নেই। এইখানে চলে আসছে এরপর বিকার বা আবেগ অর্থ দোতনা। না ঠাকুর ও ঠাকুর, ঠাকুর ঠাকুর, গাল ও গল্প, গাল গল্প, এখানে বিকারগ্রস্ততা প্রকাশ পাচ্ছে। এটাও কিন্তু দ্বন্দ্ব সমাসেরই উদাহরণ। অনুকার অর্থ দোতনা। না জল ও টল, অনুকার শব্দ, অনুকার মানে একটি শব্দের উচ্চারণকে কপি করে যখন আরেকটা শব্দ তৈরি করা হয় যে শব্দটার মানে নেই। জল ও টল, টল কথার কোনো মানে নেই কিন্তু জল কথার কোনো মানে আছে। জলকে কপি করে টল তৈরি করা হয়েছে। জল ও টল, জল টল, বই ও টই, বই টই, এগুলো হচ্ছে অনুকার অর্থ দোতনা দ্বন্দ্বর মধ্যে। এখানে আরও দুটো জিনিস জানতে হবে যে কুশ ও লব, কুশীলব, জায়া ও পতি, দম্পতি, এগুলো কিন্তু আছে দ্বন্দ্ব সমাসের মধ্যেই। পরের সমাস চলে আসছি কর্মধারায় সমাস। এখানে বলে রাখি যে দ্বন্দ্ব সমাস তোমরা নিশ্চয়ই বুঝলে যে এই মাঝে ও এই অব্যয়টা আসবে, এটা দেখে তোমরা বুঝে নেবে যে এটা দ্বন্দ্ব সমাস। যখন কোনো সমাসের ব্যাস বাক্য ভাঙবে এবং সেখানে ও আসছে, মাঝে একটি অব্যয় আসছে, সংযোজক অব্যয়, বুঝবে এটি দ্বন্দ্ব সমাস। এবং এখানে দুটো পদেরও অর্থ প্রাধান্য পাচ্ছে সমাস হয়ে যাওয়ার পর। জায়াপতি, দম্পতি, দুটো পদের অর্থই প্রাধান্য পেল সমাস হয়ে যাওয়ার পর। কোনো পদটিকেই আমরা কম গুরুত্বের বলতে পারছি না, দুটো পদেই সমান গুরুত্ব রয়েছে। চলে আসছি পরের কর্মধারায় সমাস। কর্মধারায় কথার অর্থ হলো যে ধারণ করে। সংজ্ঞায় বলতে হয় সাধারণত বিশেষ্য ও বিশেষণ বা বিশেষ্য ও বিশেষ্য কিংবা বিশেষণ ও বিশেষণ পদের সমাস নিষ্পন্ন হলে তাকে কর্মধারায় সমাস বলে। যেমন নীল যে উৎপল, নীলোৎপল, এখানে বিশেষণ ও বিশেষ্যের মধ্যে সমাস হয়েছে। তাহলে সংজ্ঞাটা আরেকবার বুঝতে হবে যে বিশেষ্য ও বিশেষণ কিংবা বিশেষ্য ও বিশেষ্য অর্থাৎ নাউন নাউন কিংবা বিশেষণ ও বিশেষণ, এইভাবে যদি পদের সিকোয়েন্স থাকে এবং সমাস হয় সেই সমাসকে আমরা বলবো কর্মধারায় সমাস। যেমন নীল যে উৎপল, নীলটা হচ্ছে বিশেষণ আর উৎপল হচ্ছে বিশেষ্য, নীলোৎপল, এটা হয়ে যাবে কর্মধারায় সমাস। কর্মধারায় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। সাধারণত যিনি কর্তা তিনি যদি কর্মের আধার হন তাকেই আমরা কর্মধারায় বলি। কর্ম ও কর্তার অস্তিত্ব যখন একই তখন তাকে কর্মধারায় সমাস বলে। যেমন যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি, একই ব্যক্তিকেই বোঝানো হচ্ছে। ইষ্ট যে দেবতা, ইষ্ট দেবতা, বাটা যে হলুদ, হলুদ বাটা, উত্তম যে পুরুষ, পুরুষোত্তম, যিনি দাদা তিনি ঠাকুর, দাদা ঠাকুর, কাঁচা যে মিঠা, কাঁচা মিঠা, এগুলো সবই আমরা পাবো এখানে কর্মধারা সমাসের মধ্যে। কর্মধারা সমাস অনেক প্রকার হয়, সেই প্রকারগুলো নিয়ে আমরা আলোচনা করব। না প্রথমেই আসে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। যে সমাসের ব্যাসবাক্যের মধ্যে মধ্য পদটি সমাস হয়ে যাওয়ার পর লুপ্ত হয়ে যায় তাকে মধ্য পদলোপী কর্মধারায় সমাস বলে। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এখানে মাঝের পদটি চিহ্নিত, এই যে চিহ্নিত পদটি সমাস হয়ে যাওয়ার পর দেখো ভ্যানিশ হয়ে গেল। আবার ঘি মাখানো ভাত, ঘি ভাত, এই মাখানো মাখানো শব্দটি দেখো ভ্যানিশ হয়ে গেল যখনই সমাস হলো। দেশের প্রতি অনুরাগ, দেশানুরাগ, রাজার অনুসৃত নীতি, রাজনীতি, জীবন আশঙ্কায় বিমা, জীবন বিমা, এগুলি সবই মধ্য পদলোপী কর্মধারায় সমাস। অর্থাৎ এমন কর্মধারায় সমাস যেখানে মাঝের পদটা লোপ পেয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে বা চলে যাচ্ছে। এরপর একটি জিনিস চলে আসি উপমান কর্মধারায় সমাস। এখানে বুঝে নিতে হবে উপমান বিষয়টি কী, উপমান, উপমেয়, এই বিষয়গুলি কি বুঝে নিতে হবে একটু। না কোনো বস্তুকে যার সাথে তুলনা করা হচ্ছে তাকে বলবো উপমান, যে বস্তুকে তুলনা করা হচ্ছে তাকে বলবো উপমেয়। এই দুটো জিনিস তোমরা একদম ভালো করে ঠান্ডা মাথায় বুঝে নাও। এখান থেকে প্রচুর প্রশ্ন দেয়। না কোনো বস্তুকে যার সাথে তুলনা করা হচ্ছে সেই বস্তুটা হচ্ছে উপমান। ধরে নাও আমি বলছি তোমার মুখটা চাঁদের মতো,
তাহলে কারোর একটা মুখকে চাঁদের সাথে তুলনা টানা হচ্ছে, এই চাঁদ হয়ে যাচ্ছে এখানে উপমান। যার মুখটার সাথে তুলনা হচ্ছে সেই মুখটা হয়ে যাবে এখানে উপমেয়। আরও একবার বলছি যে কোনো একটা বস্তুকে যার সাথে তুলনা টানা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে উপমান, যে বস্তুটারকে সামনে রেখে এই তুলনাটা করা হচ্ছে সে হয়ে যাচ্ছে এখানে উপমেয়। যদি বলি বালির মতো চকচকে নুন, তাহলে এখানে কার সাথে কার তুলনা হচ্ছে ভালো করে বলো। বালির মতো চকচকে নুন, না নুন হচ্ছে আসল, নুন হচ্ছে এখানে উপমেয়, যার সাথে তুলনা হচ্ছে বালির, বালি হয়ে যাচ্ছে উপমান। চলে আসছি পরের। উপমানবাচক পূর্বপদের সাথে পরপদের সমাস হলে তাকে উপমান কর্মধারয় সমাস বলে, এটা হচ্ছে সংজ্ঞা। অর্থাৎ তুলনা করা হচ্ছে এমন পদের সাথে, ভালো করে বুঝে নাও যে উপমান পদের সাথে, উপমান পদ পূর্বপদ অর্থাৎ ব্যাস বাক্যের প্রথমেই বসছে এরকম পদ, এই উপমান পদের সাথে অর্থাৎ যার সাথে তুলনা করা হচ্ছে এমন পদের সাথে পরপদের সমাস হলে তাকে উপমান কর্মধারয় সমাস বলবো। যেমন ঘনের ন্যায় শ্যাম, ঘন মানে হচ্ছে মেঘ, ঘনের ন্যায় শ্যাম ঘন শ্যাম, ঘনের মতো শ্যাম, এখানে কার সাথে কার তুলনা হচ্ছে ভালো করে বোঝো। ঘনের মতো শ্যাম, ঘন হচ্ছে এখানে সেই তুলনাবাচক উপাদান, শ্যাম হচ্ছে এখানে উপমেয়, আর ঘন হচ্ছে এখানে উপমান। রক্তের মতো করবি, রক্ত করবি, রক্তের মতো করবি, করবি হচ্ছে এখানে আসল, হচ্ছে উপমেয়, যাকে ভিত্তি করে তুলনা করা হচ্ছে, যার সাথে তুলনা হচ্ছে সেটা হচ্ছে রক্ত, এই জন্য রক্ত হয়ে যাচ্ছে উপমান, তাই এটি হয়ে যাবে এখানে উপমান কর্মধারয় সমাস। এরপর চলে আসছি উপমিত কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসের পূর্বপদ হয় এখানে উপমেয়বাচক, পরপদ হয় এখানে উপমানবাচক, তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। অর্থাৎ চরণ কমল, চরণ কমলের মতো, এইটা হয়ে যাবে উপমিত কর্মধারয় সমাস। মানে যার সাথে তুলনা হচ্ছে তাকে শেষে নিয়ে যাওয়া হয়, যার সাথে তুলনা হচ্ছে তাকে শেষে বসানো হয়, যার তুলনা হচ্ছে সেটাকে প্রথমে আনা হয়, অর্থাৎ আগেরটার ঠিক উল্টো। এখানে ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝে নাও। যদি বলি চরণ কমলের মতো তাহলে হয়ে যাবে উপমিত কর্মধারয় সমাস। যদি বলি কমলের মতো চরণ তাহলে হয়ে যাবে এটি উপমান কর্মধারয় সমাস। অর্থাৎ পদগুলোর খাঁটি উল্টে দেওয়া এবং মতো শব্দটাকে শেষে নিয়ে যাওয়া আর একটাতে মাঝে নিয়ে আসা। যদি বলি শিশু সিংহের ন্যায়, শিশু সিংহের মতো, সিংহ শিশু, এটা হচ্ছে যে উপমিত কর্মধারয় সমাস। যদি বলে দিই যে সিংহের ন্যায় শিশু তাহলে এটি হয়ে যাবে উপমান কর্মধারয় সমাস। অর্থাৎ একই বিষয়, এই মতো শব্দ বা ন্যায় শব্দটারই খেলা, এই শব্দটাকে কোথায় বসানো হলো। মুখ চাঁদের মতো আর চাঁদের মতো মুখ, এই হচ্ছে পার্থক্য। যদি বলি চাঁদের মতো মুখ, এটা হয়ে যাবে উপমান কর্মধারয় সমাস, কারণ এখানে উপমানকে প্রথমে আনা হয়েছে। যদি বলি মুখ চাঁদের মতো, এটি হয়ে যাবে উপমিত কর্মধারয় সমাস, কারণ এখানে উপমিতকে বা উপমেয়কে প্রথমে আনা হয়েছে। সিম্পল খেলা, তোমরা আশা করছি বুঝে গেলে যে উপমান আর উপমিত কর্মধারয় সমাসের মধ্যে সিম্পল একটি পার্থক্য রয়েছে। এই মতো শব্দটাকে আমি কোথায় বসালাম তার ভিত্তিতে কথাটার মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই সমাসের রূপটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আরও একবার বুঝিয়ে দিচ্ছি আমি ব্যাপারটা। যদি বলি মুখ চাঁদের মতো, মুখটি চাঁদের মতো, এখানে মুখ হয়ে যাচ্ছে উপমেয়, তাই এই উপমেয়কে সামনে আনা হয়েছে, প্রথম আনা হয়েছে, তাই এটি হয়ে যাবে উপমিত কর্মধারয় সমাস। যদি বলি চাঁদের মতো মুখ, তাহলে চাঁদকে প্রথমে আনা হয়েছে, চাঁদ হয়ে যাচ্ছে এখানে উপমান, তাই এটি হয়ে যাবে উপমান কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসে চলে আসি না, যে কর্মধারয় সমাসে উপমেয়বাচক আর উপমানবাচক এই পূর্বপদ আর পরপদের মধ্যে
অভেদ কল্পনা করা হয়। অভেদ মানে কোনো পার্থক্য নেই এমন কল্পনা করা হয়, তাকে আমরা রূপক কর্মধারয় সমাস বলবো। যেমন আঁখি রূপ পাখি, আঁখি পাখি, মন রূপ মাঝি, মন মাঝি, কাল রূপ বৈশাখী, কাল বৈশাখী, প্রাণ রূপ পাখি, প্রাণ পাখি, আশারূপ লতা, আশালতা, যৌবন রূপ কুসুম, যৌবন কুসুম। এইগুলো হয়ে যাচ্ছে এখানে রূপক কর্মধারয় সমাস। আশা করছি এখানে ব্যাপারটা বোঝাতে পারলাম যে কর্মধারয় সমাসের মধ্যে উপমিত, উপমান আর হচ্ছে রূপক, এই তিনটে কর্মধারয় সমাসের রূপ খুবই সিরিয়াস, এগুলিই পরীক্ষায় বেশি দেয়। এরপর আমরা চলে আসি কারক নির্ভর সমাস, তৎপুরুষ সমাসের আলোচনায়। তৎপুরুষ এই কথাটিকে ভাঙলে আমরা যে অর্থ পাবো সেটা হচ্ছে তৎপুরুষ মানে সেই পুরুষ বা পরম পুরুষ। আমি আরেকবার রিপিট করছি, তৎপুরুষ সমাস কিন্তু পুরোপুরি কারক নির্ভর। যারা কারক নির্ণয় শিখেছো বা কারক নির্ণয় অলরেডি করতে পারছো, এই তৎপুরুষ সমাস বুঝতে তোমাদের অনেকটাই সাহায্য হবে বা খুব ভালো মতো তোমরা বুঝতে পারবে যারা কারক বুঝতে পেরেছো। বলে রাখি, কারকের ক্লাস আমি অলরেডি নিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে কারকের ক্লাসটি করে নাও। তৎপুরুষ সমাসের সংজ্ঞায় বলা যায় যে সমাসে পূর্বপদে থাকা কারক অকারক বিভক্তি কিংবা অনুসর্গ সমাসবদ্ধ পদে লোপ পায়, অর্থাৎ সমাস হয়ে যাওয়ার পর লোপ পায়, সেই সঙ্গে পরপদের অর্থ প্রধান হয়ে ওঠে, তাকেই আমরা বলবো তৎপুরুষ সমাস। উদাহরণ দিলেই বুঝতে পারবে। মন দ্বারা গড়া, মন গড়া। জল হতে আতঙ্ক, জলাতঙ্ক। অবে জন্ম যার, অব্জ। ধর্মতে ভয়, ধর্ম ভয়। যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এই যে উদাহরণগুলো আমি বললাম এখানে কারকের প্রসঙ্গ কিন্তু রয়েছে। যেমন মন দ্বারা গড়া, এখানে করণ কারকের প্রসঙ্গ রয়েছে। জল হতে আতঙ্ক, এখানে অপাদান কারকের প্রসঙ্গ রয়েছে। এর থেকে তোমরা বুঝতেই পারছো যে এই তৎপুরুষ সমাসে কারকের একটা খুব ভালো রোল রয়েছে। তৎপুরুষ সমাস মূলত 6 প্রকার। কী কী সেই প্রকার? না, প্রথম আসে সম্বন্ধ তৎপুরুষ। এটি পরীক্ষায় সব থেকে বেশি দেয়। যে তৎপুরুষ সমাসে পূর্বপদ সম্বন্ধ পদ অর্থাৎ অকারক পদ হয় তাকে আমরা সম্বন্ধ তৎপুরুষ বলবো। যেমন রাজার বাড়ি, রাজবাড়ি, দেশের বন্ধু, দেশবন্ধু। তোমরা যারা কারক শিখেছো সেখানে তোমরা জানো যে সম্বন্ধ পদ কাকে বলে। না, এটা একটা অকারক। এই সম্বন্ধ তৎপুরুষটা কিন্তু পরীক্ষায় বেশি দেয়, দেখে রাখবে। পরে চলে আসি, না এখানে একটা প্রসঙ্গ বলে রাখি যে যতগুলি কারকের ভাগ আছে প্রায় ততগুলি তৎপুরুষ সমাসেরও ভাগ আছে। অর্থাৎ কারক আর তৎপুরুষ সমাসের সাথে একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে। যেমন কর্ম তৎপুরুষ, বধূকে বরণ, বধূ বরণ, রথকে দেখা, রথ দেখা, ছেলেকে ভোলানো, ছেলে ভোলানো, লুচিকে ভাজা, লুচি ভাজা। সংজ্ঞায় যদি বলি তাহলে কি হবে? না, যে তৎপুরুষ সমাসের পূর্বপদ হয় কর্মপদ, এখানে সেই প্রসঙ্গটাই খাটছে। করণ তৎপুরুষ, একইভাবে যে তৎপুরুষ সমাসের পূর্বপদ করণপদ হয়। যেমন নজর দ্বারা বন্দি, নজরবন্দি, ঢেকি দ্বারা ছাঁটা, ঢেকি ছাঁটা, এগুলো সব করণ তৎপুরুষের উদাহরণ। নিমিত্ত তৎপুরুষ, বিয়ের জন্য পাগল, বিয়ে পাগল, অনাথের জন্য আশ্রম, অনাথ আশ্রম, এগুলি নিমিত্ত তৎপুরুষের উদাহরণ। অপাদান তৎপুরুষ, স্বর্গ থেকে ভ্রষ্ট, স্বর্গভ্রষ্ট, বন্ধন থেকে মুক্ত, বন্ধন মুক্ত, কর্ম থেকে চ্যুত, কর্মচ্যুত। অধিকরণ তৎপুরুষ, গৃহে বাস, গৃহবাস, রাতে কানা, রাত কানা, অকালে পক্ব, অকাল পক্ব। এখানে আরেকটি জিনিস তোমাদের শিখতে হবে, কৃদন্ত পদ। কিছুই নয়, খুব সাধারণ জিনিস। না, ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। এই কৃৎপ্রত্যয় প্রযুক্ত হয়ে যে পূর্ণ ক্রিয়াপদ রূপ তৈরি করে তাকেই কৃদন্ত পদ বলে, অর্থাৎ ক্রিয়াপদ। সহজ কথায় এই কৃদন্ত পদ কি অনেক সময় পরীক্ষায় দেয়, ভালো করে বুঝে নাও। আরেকবার আমি রিপিট করছি, ধাতুর পরে, ধাতু মানে ক্রিয়ার যে মূল বা ক্রিয়ার যে রুট তাকে ধাতু বলে। সেই ক্রিয়ার মূল বা ধাতু তার সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি করে তাকে বলে কৃৎ প্রত্যয়। প্রত্যয় 2 প্রকার, কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। যে প্রত্যয়গুলি ধাতুর সাথে যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি করতে পারে তাদের বলে কৃৎ প্রত্যয়। এই কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে যখন একটা পূর্ণ ক্রিয়াপদ তৈরি করে দেয় তাকেই বলে কৃদন্ত পদ।
এখানে উপপদ তৎপুরুষ সমাস, এটা বুঝতে আমাদের এই কৃদন্ত পদ লাগবে। উপপদ বা পূর্বপদ, পূর্বপদের সাথে যদি কোনো কৃদন্ত পদ অর্থাৎ কোনো ক্রিয়াপদ যুক্ত থাকে, তার ফলে যে সমাস তৈরি হয় তাকে আমরা উপপদ তৎপুরুষ সমাস বলবো। অর্থাৎ যে তৎপুরুষ সমাসে পূর্বপদের সাথে কোনো কৃদন্ত পদ, পূর্বপদ বা উপপদ একই বিষয়, পূর্বপদের সাথে বা উপপদের সাথে যদি কোনো কৃদন্ত পদ বা ক্রিয়াপদ যুক্ত থাকে তাকে আমরা উপপদ তৎপুরুষ সমাস বলতে পারবো। উদাহরণ যদি দিই, পকেট মারে যে পকেট মার, মধুপান করে যে মধুপ, ছেলে ধরে যে ছেলে ধরা, পাঁকে জন্মায় যে পঙ্কজ। এই যে ছেলে ধরে যে, ছেলে হচ্ছে এখানে পূর্বপদ বা উপপদ, এর সাথে একটা ক্রিয়াপদ যোগ রয়েছে ধরা, ছেলে ধরে যে ছেলে ধরা, এই কৃদন্ত পদ যোগেই কিন্তু এই সমাস তৈরি হয়েছে বলে একে আমরা উপপদ তৎপুরুষ সমাস বলবো। পরে চলে আসি না তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে পূর্বপদে কোনো নাবাচক অব্যয় থাকে তাকে আমরা না তৎপুরুষ সমাস বলবো। এটিও কিন্তু পরীক্ষায় প্রচুর দেয়। যেমন নয় অন্ত অনন্ত, নয় মঞ্জুর না মঞ্জুর, নয় কাল অকাল, নয় সাধু অসাধু, নেই লজ্জা নির্লজ্জ বা নয় লজ্জা নির্লজ্জ, নয় ঠিক বেঠিক। এই যে এখানে পূর্বপদের সাথে একটি করে নেগেটিভ অব্যয় আসছে, এর ফলে এই তৎপুরুষ সমাস তৈরি হচ্ছে বলে একে আমরা না তৎপুরুষ সমাস বলবো। চলে আসি পরের ভাগগুলোতে। পরের ভাগ উপসর্গ তৎপুরুষ সমাস। কোনো হ্যাঁ সূচক উপসর্গ বা কোনো উপসর্গ অর্থাৎ না বাদে, নেগেটিভ বাদে, না তৎপুরুষ তো আমরা অলরেডি করে নিলাম, তাহলে কোনো হ্যাঁ সূচক উপসর্গ বা কোনো উপসর্গ পূর্বপদের সাথে যুক্ত থাকলে যে তৎপুরুষ সমাস হয় তাকে আমরা উপসর্গ তৎপুরুষ সমাস বলবো। যেমন বৃষ্টির অতি, অতিবৃষ্টি। চলে আসি পরের ব্যাপ্তি তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে পূর্বপদে কোনো স্থান ব্যাপ্তি বা কাল ব্যাপ্তি শব্দ জুড়ে থাকে তাকে ব্যাপ্তি তৎপুরুষ সমাস বলবো। যেমন পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক, চিরকাল ব্যাপী সুখী চিরসুখী, চিরকাল ব্যাপী কিশোর চিরকিশোর, এগুলি হচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ সমাসের উদাহরণ। পরে চলে আসি এরপর আমরা বহুব্রীহি সমাস। বহু কথার অর্থ হচ্ছে অনেক, আর ব্রীহি কথার অর্থ হচ্ছে ধান, অর্থাৎ অনেক ধানের সমাহার বা অনেক ধান, এটি হচ্ছে বহুব্রীহি কথাটার অর্থ। সংজ্ঞায় যদি বলি তাহলে বলতে হয় যে সমাসে সমসমান পদ দুটির অর্থ অর্থাৎ পূর্বপদ পরপদ এই দুটি পদের অর্থ প্রাধান্য না পেয়ে অতিরিক্ত তৃতীয় কোনো পদের অর্থ প্রাধান্য পায় তাকে বহুব্রীহি সমাস বলে। বিষয়টা আমরা বুঝে নেব। যেমন নীলকণ্ঠ যাহার, নীলকণ্ঠ, নীলকণ্ঠ বলতে দেবাদিদেব মহাদেব শিবকে বোঝানো হয়। এখানে আমি সংজ্ঞায় কি বলেছি, যে সমাসে পূর্বপদ ও পরপদের কোনোটির অর্থ প্রাধান্য পায় না, তৃতীয় আর একটা কিছু অর্থ প্রাধান্য পায়, তাকে আমরা বহুব্রীহি সমাস বলি। উদাহরণটা দেখো না, নীলকণ্ঠে যাহার, নীলকণ্ঠে যাহার, এখানে কিন্তু অর্থের মধ্যে শিব এই কথাটা নেই। নীল রঙের কণ্ঠ যাহার, তাকেই কি আমরা নীলকণ্ঠ বলতে পারবো? এরকম কিন্তু নয়। কেউ কণ্ঠে যদি নীল রং লাগিয়ে নিয়ে চলে আসে তাকেই আমরা নীলকণ্ঠ বলবো? তা কিন্তু নয়। নীলকণ্ঠ আমরা শুধুমাত্র মহাদেব শিবকে বলি। অর্থাৎ এখানে সমাস হওয়ার পর পূর্বপদ ও পরপদ কোনোটির অর্থই সমাস হওয়ার পর কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। নীলকণ্ঠ বলতে শিবকে বোঝানো হচ্ছে যেটা পরপদের অর্থাৎ তৃতীয় কোনো একটা অর্থকে নিয়ে আসছে, এটি হচ্ছে এখানে বহুব্রীহি সমাস। এরকমই বিনা পানিতে যাহার, বিনা পানি একই জিনিস। বিনা পানি এই যে কথাগুলোর অর্থ, এগুলোর কোনোটাই কিন্তু বিনা পানি কথাটা একসাথে হয়ে যাওয়ার পর বা সমাস হয়ে যাওয়ার পর আর খাটছে না। বিনা পানি বলতে আমাদের দেবী সরস্বতীকে বোঝানো হয়, কিন্তু বিনা আর পানি কথা দুটোর মানে কিন্তু আলাদা। সেরকমই শশ অঙ্কে যাহার, শশ অঙ্কে, অঙ্কে মানে কোলে, শশ মানে খরগোশ, খরগোশ কোলে যার, এখানে শশাঙ্ক বলতে কিন্তু চাঁদকে বোঝানো হয়। সুতরাং তৃতীয় কোনো পদের অর্থ নিয়ে আসছে। এরকমই পদ্মনাভিতে যাহার, পদ্মনাভ, তৃতীয় কোনো পদের অর্থ এখানে প্রকাশ পাচ্ছে। বহুব্রীহি কথার অর্থ আমি আগেই বললাম, বহু ধানের সমাহার বা অনেক ধান।
এরপর বহুব্রীহি সমাস মূলত 7 প্রকার। কি কি প্রকার? না প্রথম ব্যাধিকরণ বহুব্রীহি, না যে বহুব্রীহি সমাসে উভয় পদই বিশেষ্য পদ হয় এবং ভিন্ন ভিন্ন বিভক্তিযুক্ত হয় তাকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলে। যেমন শূল পানিতে যাহার শূলপানি, কীর্তিতে বাস যার কীর্তিবাস, এগুলি কিন্তু ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ। এখানে এই যে কীর্তিবাস এখানে শিবকে বোঝানো হয়। কীর্তি কথার অর্থ হচ্ছে বাঘের চামড়া, বাঘের চামড়ায় বসবাস করে যিনি মহাদেব শিব, তাই তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। শূলপানি বলতেও শিবকেই বোঝানো হয়। চলে আসছে এরপর সমানাধিকরণ বহুব্রীহি, না যে বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষণ কিন্তু পরপদ বিশেষ্য হয় এবং উত্তরপদ বিভক্তি শূন্য হয় তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে। যেমন মিহিদানা যার মিহিদানা, 10 ভুজ যার 10 ভুজা, গৌরাঙ্গ যাহার গৌরাঙ্গ, কৃষ্ণকান্ত যাহার কৃষ্ণকান্ত, এগুলি সবই সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ। এখানেও তৃতীয় পদের অর্থই প্রাধান্য পাচ্ছে। মিহিদানা যার, মিহিদানা বিশিষ্ট যে কোনো বস্তুকেই কি আমরা মিহিদানা বলি? না, একটা বিশেষ মিষ্টিকে মিহিদানা বলি, তাই তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। কৃষ্ণকান্ত যাহার, অর্থাৎ কৃষ্ণ কালো অঙ্গ যাহার, তাকেই কি আমরা কৃষ্ণকান্ত বলি? না, শ্রীকৃষ্ণকে আমরা কৃষ্ণকান্ত বলি। গৌরাঙ্গ যাহার, তাকেই কি আমরা গৌরাঙ্গ বলি? গৌরাঙ্গের অধিকারী বা ফর্সা অঙ্গের অধিকারী যিনি, এরকম নয় কিন্তু। গৌরাঙ্গ বলতে আমরা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে বোঝাই। তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এরপর আমরা চলে আসি দ্বিগু সমাসের আলোচনায়। দ্বিগু কথার অর্থ হচ্ছে দুই। বলা যায় যে 2 গরুর বিনিময়ে কেনা, এটাও দ্বিগু সমাসের ক্ষেত্রে বলা হয়। বলে রাখি দ্বিগু সমাস পুরোপুরি সংখ্যা নির্ভর সমাস এবং এখানে সমাহার বা সমষ্টি বোঝায়। অর্থাৎ অনেক সংখ্যার কোনো কিছু একত্রিত হচ্ছে, তার সমষ্টি তৈরি হচ্ছে বা তার সমাহার, এটাকেই কিন্তু দ্বিগু সমাসে বোঝানো হয়। সংজ্ঞায় বলতে হয় সংখ্যাবাচক বিশেষণ পূর্বপদের সাথে বিশেষ্য পরপদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। অর্থাৎ দ্বিগু সমাসের পূর্বপদ সর্বদাই হবে কোনো সংখ্যাবাচক বিশেষণ পদ। উদাহরণ দিলেই বুঝতে পারবে। যেমন সপ্ত ঋষির সমাহার, 7 জন ঋষির সমাহার সপ্তর্ষি। পঞ্চব্যঞ্জনের সমাহার, পঞ্চব্যঞ্জন। ত্রিকালের সমাহার, ত্রিকাল। নবগ্রহের সমাহার, নবগ্রহ। অর্থাৎ দ্বিগু সমাসে সর্বদাই সমষ্টি বা সমাহার বোঝাবে এবং সর্বদাই ব্যাস বাক্যের পূর্বপদে কোনো সংখ্যাবাচক শব্দ থাকবে। এখানে একটি বিষয় তোমাদের একটু গুলিয়ে যেতে পারে, সেটা হচ্ছে যে এই দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে তাহলে পার্থক্য কী? দেখো, সংখ্যাবাচক বহুব্রীহি সমাসেও সংখ্যা থাকবে, দ্বিগু সমাসেও সংখ্যা থাকবে। পার্থক্য একটাই, যে দ্বিগু সমাসে সমাহার বা সমষ্টি বোঝাবে। যেমন পঞ্চব্যঞ্জনের সমাহার, পঞ্চব্যঞ্জন একত্রিত করে যেটা হয় সেটা হচ্ছে পঞ্চব্যঞ্জন। কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রে এরকমটা হবে না। এখানে ত্রিলোচন যাহার, ত্রিলোচন, এখানে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাবে। এখানে কিন্তু সমাহার বোঝাবে না। সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের সংখ্যা থাকবে কিন্তু সেখানে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাবে, কোনো প্রকার সমাহার বা সমষ্টি বোঝাবে না। কিন্তু দ্বিগু সমাসের ক্ষেত্রে সংখ্যা থাকবে কিন্তু এখানে সমষ্টি বা সমাহার বোঝাবে। এই হচ্ছে মূল পার্থক্য। এইরকম নিয়ে একটা প্রশ্নও কিন্তু পরীক্ষায় অনেক সময় দিয়েছে বা দেয়, যে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের সাথে দ্বিগু সমাসের মূল পার্থক্য প্রসঙ্গে আলোচনা করো, এরকম প্রশ্ন দেয় পরীক্ষায়। কীরকম প্রশ্ন দেয়? না, তে মাথা দ্বিগু সমাস হলে ত্রিলোচন কেন বহুব্রীহি সমাস হবে আলোচনা করো। না, সেখানে তোমরা লিখতে পারবে যে তে মাথা, 3 মাথার সমাহার, এখানে সমাহার বা সমষ্টি বোঝাচ্ছে বলে এটি দ্বিগু সমাস হয়ে যাচ্ছে। অন্যদিকে ত্রিলোচন যাহার, ত্রিলোচন বলতে শিবকে বোঝানো হচ্ছে, তৃতীয় কোনো পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এখানে সংখ্যা আছে কিন্তু এটা বহুব্রীহি সমাস হয়ে যাচ্ছে শুধুমাত্র তৃতীয় কোনো পদের অর্থ প্রাধান্য পাচ্ছে বলেই।
চলে আসছি পরের অব্যয়ীভাব সমাস। সংজ্ঞায় বলতে হয় যে সমাসে পূর্বপদের সাথে থাকা অনব্যয় পদ, অর্থাৎ অব্যয় নয় এরকম পদ পূর্বপদের সাথে যুক্ত থাকে। সমাস নিষ্পন্ন হওয়ার পর সেই অনব্যয় পদটি অব্যয় পদের মতো আচরণ করে, তাকেই আমরা অব্যয়ীভাব সমাস বলবো। ভালো করে বুঝতে হবে যে পূর্ব পদের সাথে কোনো অনব্যয় পদ, যে পদ অব্যয় নয় এরকম পদ যুক্ত থাকে, কিন্তু যখনই সমাস হয়ে যায় সেই অনব্যয় পদটি বা অব্যয় পদ নয় এমন পদটি অব্যয়ের মতো আচরণ করে, এটিকে অব্যয়ীভাব সমাস বলে। উদাহরণ, বাল্য হতে না আবাল্য, নদী সদৃশ না উপনদী, ক্ষুদ্র গ্রহ উপগ্রহ, কণ্ঠের সমীপে উপকণ্ঠ। এই যে উদাহরণগুলো এগুলি অব্যয়ীভাব সমাসের ভালো উদাহরণ। এছাড়াও আরও কিছু টাইপস বা ভাগ রয়েছে, যেমন উদাহরণ দিয়ে বোঝাচ্ছি না, ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, ভাতের অভাব হাভেতে, এগুলো অভাব বোঝাতে। ছবির সদৃশ্য প্রতিচ্ছবি, বনের সদৃশ্য উপবন, এগুলো সদৃশ্য বোঝাতে। এরপর ঘরের অভাব হা ঘরে, ফলের বিপরীত প্রতিফল, হিংসার বিপরীত প্রতিহিংসা, দানের বিপরীত প্রতিদান, ঘরে ঘরে প্রতি ঘরে, ক্ষণে ক্ষণে অনুক্ষণে বা প্রতিক্ষণে, এগুলো সবই অব্যয়ীভাব সমাসের উদাহরণ, যেখানে পূর্বপদের সাথে কোনো অনব্যয় পদ যোগ রয়েছে, কিন্তু যখনই সমাস হয়ে যাচ্ছে তখনই মনে হচ্ছে যেন একটা অব্যয় পদ রয়েছে এখানে। চলে আসছি পরে নিত্য সমাস। নিত্য কথার অর্থ হচ্ছে সর্বদা বা সতত বা সব সময়, পরীক্ষায় এটা দেয় অনেক সময়। সংজ্ঞায় বলতে হয় যে সমাসের প্রকৃতপক্ষে কোনো ব্যাস বাক্য হয় না, সমস্যমান পদগুলিকে নিত্য বা সবসময় বা সর্বদা সমাসবদ্ধ অবস্থায় থাকে। ব্যাস বাক্য করতে হলে অন্য পদের সাহায্যে ব্যাস বাক্য করতে হয়, তাদের নিত্য সমাস বলে। অর্থাৎ সহজ কথায় যে সমাসের বা যে সমাসবদ্ধ পদকে ভাঙলে আমরা কোনোভাবে ব্যাস বাক্য তৈরি করতে পারবো না, অর্থাৎ যে সমাসের কোনো ব্যাস বাক্য হয় না, যদি ব্যাস বাক্য করতে হয় তাহলে আমাদের জোর করে অন্য পদের সাহায্য নিয়ে ব্যাস বাক্য করতে হবে, এই সমাসকে আমরা নিত্য সমাস বলবো। পরীক্ষায় অনেক সময় দেয় যে কোন সমাসের ব্যাস বাক্য হয় না, না নিত্য সমাসের কোনো ব্যাস বাক্য হয় না, সেভাবে হয় না। উদাহরণ, দেশান্তর অন্য দেশ, এগুলো জোর করে করতে হয়েছে ব্যাস বাক্য। হাঁটাহাঁটি শুধুমাত্র হাঁটা, রূপান্তর অন্য রূপ, কালসাপ, এটি হচ্ছে অবিগ্রহ নিত্য সমাসের উদাহরণ। এই কালসাপের কোনোভাবেই ব্যাস বাক্য করা যাবে না, এটি অবিগ্রহ নিত্য সমাস। পরীক্ষায় অনেক সময় দেয় অবিগ্রহ নিত্য সমাসের উদাহরণ দাও, এটি একমাত্র ভালো উদাহরণ। কালসাপ এর কোনোভাবে কোনো রূপ ব্যাস বাক্য করা সম্ভব নয়। পরের মতান্তর অন্য মত, মনন্তর অন্য মনু, এই উদাহরণগুলি সবই নিত্য সমাসের উদাহরণ। চলে আসছি পরের অলুক সমাস বা অলোপ সমাস। অলুক বা অলোপ কথার অর্থ হচ্ছে নয় লোপ বা লোপ পায়নি এমন। কি লোপ পাওয়ার কথা বলা হচ্ছে না, এখানে পূর্বপদের সাথে থাকা বিভক্তির লোপ পাওয়ার কথা বলা হচ্ছে। সাধারণভাবে সমাসে পূর্বপদে কোনো বিভক্তি চিহ্ন থাকলে সেই বিভক্তি চিহ্ন সমাস হওয়ার পর লোপ পায়, অর্থাৎ সমাসে বিভক্তি সেভাবে খাটে না। পূর্বপদে যদি কোনো বিভক্তি থেকে থাকে, সেই বিভক্তি যখন পদটি সমাস হচ্ছে সংক্ষিপ্ত হচ্ছে তখন সেই বিভক্তি চিহ্ন উড়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সমাস হওয়ার পরেও পূর্বপদের সাথে থাকা বিভক্তি চিহ্ন লোপ পাচ্ছে না, একেই আমরা অলুক সমাস বা অলোপ সমাস বলবো। অর্থাৎ সহজ করে বললে এরকম বলতে হয় যে কিছু কিছু সমাসের ক্ষেত্রে দেখা যায় পূর্বপদের সাথে থাকা বিভক্তি চিহ্ন সমাস হয়ে যাওয়ার পরেও লোপ পায় না, সমাস হয়ে যাওয়ার পরেও সেই বিভক্তি চিহ্ন থেকে যায়। এই সমাসকেই আমরা বলবো অলুক সমাস বা অলোপ সমাস। এই অলুক বা অলোপ এটা একটা বৈশিষ্ট্য। তিন ধরনের সমাসে মূলত এই বৈশিষ্ট্য লেখা যায় বা লক্ষ্য করা যায়। অলোপ দ্বন্দ্ব, অর্থাৎ দ্বন্দ্ব সমাসে এই অলোপ বা বিভক্তির লোপ না পাওয়ার ব্যাপারটা দেখা যায়। বহুব্রীহি সমাসে দেখা যায় আর তৎপুরুষ সমাসে দেখা যায়। অর্থাৎ অলুক বা অলোপ সমাস তিন প্রকার: অলোপ দ্বন্দ্ব, অলোপ বহুব্রীহি এবং অলোপ তৎপুরুষ সমাস।
উদাহরণসহ আমরা দেখে নেব ব্যাপারটি। না, অলোপ দ্বন্দ্বের উদাহরণ দেখো না, বনে ও বাদারে, বনে বাদারে, এই যে বনে পূর্বপদে এ বিভক্তি রয়েছে, কিন্তু যখন সমাস হচ্ছে তখনেও কিন্তু এই বিভক্তিটা রয়েছে, বিভক্তি চিহ্ন লোপ পাচ্ছে না। বনে ও বাদারে, বনে বাদারে, দুধে ও ভাতে, দুধে ভাতে, বিভক্তি কিন্তু লোপ পাচ্ছে না সমাস হওয়ার পরেও। অলোপ বহুব্রীহি, খুব সুন্দর উদাহরণ, এগুলো পরীক্ষায় দেয়। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ। মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত। অলোপ তৎপুরুষ, তেলে ভাজা, না তেলে ভাজা এটাই হয়ে যাবে অ্যাজ ইট ইজ। রোদে পোড়া, রোদে পোড়া, হাতে কাটা, হাতে কাটায়, একদম ওটাই হয়ে যাবে। আশা করছি বুঝতে পারলে যে অলোপ সমাস কি না। অলোপ সমাস 3 ধরনের সমাসে এই বৈশিষ্ট্য দেখা যায় যে পূর্বপদের সাথে থাকা বিভক্তি চিহ্ন সমাস হওয়ার পরেও সেটা থেকে যাবে, লোপ পাবে না। দ্বন্দ্বে দেখা যায়, বহুব্রীহিতে দেখা যায় এবং তৎপুরুষ সমাসে দেখা যায়। চলে আসছি এরপর সমাসের শেষ ভাগ, বাক্যাশ্রয়ী সমাস। সংজ্ঞা না, একাধিক সমাসবদ্ধ পদের দ্বারা যখন একটি দীর্ঘ সমাসবদ্ধ পদ তৈরি করা হয় তাকে আমরা বাক্যাশ্রয়ী সমাস বলবো। যেমন নদী জপমালা, এই সমাসটাকে ভাঙলে নদী রূপ জপমালা পাবো। এর প্রত্যেকটা পদও আবার সমাসবদ্ধ পদ। অর্থাৎ সহজভাবে যদি বলি তাহলে বলতে হয় যে অনেকগুলো সমাসবদ্ধ পদ মিলে যখন আর একটা বড় সমাসবদ্ধ পদ তৈরি করে দেয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলবো। এখানেই শেষ হলো আমাদের আজকের আলোচনা, সমাসের আলোচনা। যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য।